জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল, বলেছেন শিবির সভাপতি। এরপর জানিয়ে দিব, যে সময় কেউ সাহস করেনি তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি, বলেছেন তারেক রহমান। এদিকে জুনের পরেই নির্বাচনী রোডম্যাপ, বলেছেন সিইসি। আরও জানিয়ে দিব, পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব, জনগণের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই, বলেছেন চসিক মেয়র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করেছে ছাত্রদল, বলেছেন শিবির সভাপতি। ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করেছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। রোববার ২৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিবির সভাপতি। তিনি বলেন, ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করেছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে তার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। যে সময় কেউ সাহস করেনি তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি, বলেছেন তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথমে ২৭ দফা প্রস্তুত করেছিল বিএনপি। এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল তখন ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বর্তমানে সংস্কার প্রস্তাবনা দেয়া অনেকেই সংস্কারের ধারের কাছেও ছিল না বলে উল্লেখ করেন তিনি এবং বলেন, যে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তাদের অনেকেই তখন সংস্কারের ধারের কাছেও ছিল না। এ সময় গত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্যের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। জুনের পরেই নির্বাচনী রোডম্যাপ, বলেছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বিতর্কে জড়াবে না। গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন, তা যাচাই বাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এরপরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন তিনি। রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিইসি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সব নির্বাচন সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন আইন অনুযায়ী স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কোয়ালিটি ভোটার তালিকা প্রয়োজন। আশা করা যায় এবছরের জুনের মধ্যে তা তৈরি করা হবে। পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 23 ফেব্রুয়ারি বেলা 11টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের, গোষ্ঠীর কিংবা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। এর আগে তিনি 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই ব্যাচের মোট 66 জন প্রশিক্ষণার্থী ছিলেন, যাদের অন্তত 4 মাস আগে সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। নানা জটিলতায় সেটি আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের 6 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অব্যাহতি দেয়া হয়। শেষ পর্যন্ত কুচকাওয়াজে বাকি 57 জন এবং 38তম বিসিএস পুলিশের 3 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। জনগণের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই বলেছেন চসিক মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আমরা জনগণকে করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না, বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই। জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যাতে সময়মতো ট্যাক্সগুলো দিয়ে দেয়, কারণ হোল্ডিং ট্যাক্স যদি আমরা ঠিকমতো পাই তাহলে আমরা শহরকে সুন্দর করতে পারব। রোববার 23 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় আয়োজিত করমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরবাসীর কর প্রদান সহজতর করতে সিটি কর্পোরেশন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আমরা বিভিন্নভাবে কর আদায় বাড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যেই বন্দরকে আমরা চিঠি লিখেছি, আমাদের যে ন্যায্য কর তা যাতে আমাদের দেওয়া হয়। সড়কে বন্দরে পণ্য পরিবহনকারী 70 থেকে 80 টনের যান চলাচল করায় রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ শহরের অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে না। আমাদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তার বিপরীতে তাদের কাছ থেকে যথাযথ কর আদায় করা সময়ের দাবি।